শিকারী সাংবাদিকতা না বুঝলে ফুন্দের আলওয়ার দিল্লি স্টার বোঝা যাবে না। এই শিকারী সাংবাদিকতা বলতে এমন এক সাংবাদিকতাকে বোঝায় যেখানে সংবাদ মাধ্যম সত্য অনুসন্ধান বা জনস্বার্থের পরিবর্তে ইচ্ছাকৃতভাবে কাউকে টার্গেট করে ক্ষতি করার জন্য তথ্য ব্যবহার করে, অর্থাৎ সংবাদকে অস্ত্র বানায়, ব্যক্তিগত, রাজনৈতিক বা বাণিজ্যিক স্বার্থ হাসিল করে। সহজ ভাষায় সাংবাদিকতা সেখানে তথ্য দেওয়ার জন্য না, বরং কাউকে শিকার বানানোর জন্য করা হয়। এই জন্যই বাংলাদেশের মানুষ এদেরকে বলে সাংঘাতিক। এই সাংঘাতিকরাই হইতেছে প্রিডেটরি জার্নালিস্ট, যাদের সূতিকাগার ছিল আজকের কাগজ। আজকের কাগজ পত্রিকার মাধ্যমে বাংলাদেশে প্রিডেটরি জার্নালিজম বা মতলববাজদের শিকারী সাংবাদিকতার ভয়ঙ্কর যুগের সূচনা হয়েছিল, যে শিকারী সাংবাদিকতার গডফাদার ছিল ইন্ডিয়া নিজে। শিকারী সাংবাদিকতা কি বুঝে দেওয়া লাগবে, তা অবশ্য লাগবে। এই আজকের কাগজই পরে জন্ম দেয় ভোরের কাগজ, আর সেই কাঠামোই ফুন্দের আলো হিসেবে আত্মপ্রকাশ করে। ভোরের কাগজে কিন্তু মতিউর রহমান ছিল, আর তারই ধারাবাহিকতায় জন্ম নিচ্ছে ফুন্দের আলো আর দিল্লি স্টার। এই আজকের কাগজের প্রথম সম্পাদক ছিল নাইমুল ইসলাম খান ওরফে নো আইডিয়া। মনে আছে? এইটা সাহেব আবার দেখা দেন। নো আইডিয়া এট অল, নো আইডিয়া এট অল, কোনো মর্যাদা নাই। মনে পড়েছে? এই আজকের কাগজ ছিল বাংলাদেশের সাংবাদিকতার যে ইন্ডিয়ান কর্তৃত্ব প্রতিষ্ঠা হয় সেটার ইনকিউবেশন। ওইখানে তা দেওয়া হয়, মুরগি যেমন তা দিয়ে ডিম ফুটায়, ইন্ডিয়া তা দিয়ে ডিম ফুটাইছে বাংলাদেশের যত ইন্ডিয়াপন্থী সাংবাদিক উঠি থেকে। আজকে যে প্রায় পুরা সাংবাদিক সমাজ দেখেন আওয়ামী লীগের দালাল, ভারতীয় আজ্ঞাবহ, ইসলাম বিদ্বেষী, তার সূতিকাগার ছিল এই আজকের কাগজ। আমি নাম বলি কয়েকটার। কারাই আজকের কাগজের সেই সাংঘাতিক ছিল নাম শুনলেই বুঝবেন, এবং এটাও বুঝবেন যে আজকের কাগজ পত্রিকাটা আসলে কি মাল ছিল। এটাও বুঝবেন আজকের কাগজ ছিল বাংলাদেশে ইন্ডিয়ান একটা স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট। আমি আগে সাংবাদিকদের নাম কই। নঈম নিজাম চিনিছেন? মুন্নি সাহা আপনার অনুভূতি কি চিনিছেন? সৈয়দ বোরহান কবির চিনিছেন? সৈয়দ ইস্তিয়াক রেজা, শ্যামল দত্ত, মঞ্জুরুল হাসান বুলবুল, জয় মামুন, এমনকি মানব জমিনের মতিউর রহমান। শুধু তাই না, আপনি আর্কাইভ থেকে আজকের কাগজের প্রথম দিককার পত্রিকার কলামগুলো দেখেন, সব কলকাতার লেখক, মানে সব নাম মনে নাই। এর মধ্যে ছিল যেমন শীর্ষেন্দু, সুনীল গঙ্গোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, এরা। বুঝেছেন তো? এটাই ছিল সেই ইন্ডিয়ান সাংবাদিকতার ইনকিউবেটর। এই পাজি সাহেদের আমল শেষ হওয়ার পর তার 3 গুণধর পুত্র এই জেম কলের হাল ধরে। একদিন নিশ্চয়ই দেশের কুখ্যাত সকল চোর, ডাকাত, ঘুষখোর, দুর্নীতিবাজ, দস্যু, দুর্বৃত্ত এবং খুনিদেরকে বাংলাদেশের মজলুম জনতা বিচারের আওতায় এনে কঠিন কঠোর শাস্তি দিতে পারবে, সেই রক্তিম শুভ দিনের অপেক্ষায়। না, হাসিনা কেমনে 16 বছর টিকে ছিল, যেখানে হাসিনার বাপ, মানে ওই যে সর্দির বডিগার্ড, ওই 3.5 বছর মাত্র টিকে নাই। কারণ হইতেছে হাসিনা কিছু শক্তিশালী মাফিয়া গ্রুপ তৈরি করেছিল, সর্দির বডিগার্ড সেগুলো তৈরি করতে পারে নাই। সেই মাফিয়া গ্রুপকে প্রফেসর ইউনূসের সরকার ভাঙতে তো পারেই নাই, বরং নানাভাবে এই মাফিয়া গ্রুপকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রক্ষা করে গেছে। লেফটেন্যান্ট কর্নেল কাজী শাহেদ আহমেদ, এই পাজি শাহেদ এটা খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার। এই মাল জয়েন করে পাকিস্তান আর্মিতে। 1971-এ পাকিস্তান আর্মির হয়ে সগৌরবে বাঙালি নিধন করেছে। পাকিস্তান সরকারের প্রতি অনুগত ছিল। অনেক বাঙালি সেনা অফিসার পলায় এসে মুক্তিযুদ্ধে জয়েন দিলেও সে কলে দেয় নাই। তামাশা, 1980-র দশকে এই মালদায় মুক্তিযুদ্ধের চেতনাপন্থী হয়ে কবি, লেখক, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, সংস্কৃতি কর্মীদের গডফাদার হয়ে ওঠে। সময় খবরের কাগজ বইলা একটা সাপ্তাহিক এবং 80-র দশকের শেষে দৈনিক আজকের কাগজ প্রকাশ করে রাতারাতি দেশের ক্ষমতা কাঠামোর প্রভাবশালী এক ব্যক্তি হয়ে ওঠে। আমরা প্রথম তার নাম শুনি। মেজো ছেলে কাজী আনিস আহমেদ আবার উচ্চ লেভেলের বাটপার, পুরাই ব্রেন তার এডুকেশনে ভর্তি। ইংরেজিত কিবা লেখে, ইংরেজি যেহেতু লেখে ঠিকই লেখে।
আন্তর্জাতিক গণমাধ্যমে প্রবন্ধ এবং মতামতধর্মী লেখা ছাপায় সে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে যে বাংলাদেশে ইসলামী মৌলবাদের দিকে ঝুঁকে পড়িছে, আর সে দেশে এই বিপদের বিরুদ্ধে একমাত্র বিকল্পের নাম হইতেছে শেখ হাসিনার ফ্যাসিবাদ। যেই মৌলবাদ পশ্চিমা বিশ্ব সর্বতভাবে ঠেকাইতে চায়, সেই উগ্রপন্থার ভয় দেখায় মুসলিম বিদ্বেষী অপশক্তিকে এরা বাংলাদেশের মুখোমুখি দাঁড় করানো অপচেষ্টা চালাইছে এবং এখনো চালাইতেছে। উদাহরণ হিসেবে দুইটা যে লেখা দেখায়, নিউ ইয়র্ক টাইমসে কাজী আনিসের লেখা, কইতেছে বাংলাদেশকে বাইসা নিতে হবে স্বৈর শাসন বা উগ্রবাদ। দেখেছেন? আর একটা লেখা দেখবেন, দেখেন করছে ক্রিপিং ইসলামিজম, মানে ধীরে ধীরে সমাজের মধ্যে ইসলাম বিস্তার করে যাইতেছে। একটা মুসলমান প্রধান দেশে ইসলামের প্রচার তো হবেই রে। এটা আবার ছাপিছে নিউ ইয়র্ক। শিওরে এগুলা দেখেন নাই আগে, কেমনে পশ্চিমে হাসিনার শাসনের বৈধতা তৈরি করা হয়তো দেখেন এবার। শুধু তাই না, লিবার্টি সাউথ এশিয়ার প্রধান লবিস্ট মিস্টার সেথ ওলমিকসনকে নিয়োগ দিছিল হাসিনার সরকারের জন্য এই আনিস। হিসাব পাওয়া গেছিল $500,000 দিছিল এই কাজী আনিস, তাও আবার দিছিল মানি লন্ডারিং। নিউজ এসেছিল নেত্র নিউজে। এই লোক যে মানি লন্ডারিং করে হাসিনার লবিস্টকে টাকা পাঠিয়েছিল, সেটার বিষয়ে গত বছরের মার্চ মাসে একটা রিটের ভিত্তিতে আদালত রুল জারি করলেও দীর্ঘ 10 মাস অতিবাহিত হওয়ার পরেও এখনো পর্যন্ত সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দুদক কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। 2024-এর বর্ষা বিপ্লবের সময় দেশের সাধারণ নাগরিকেরা যখন শিক্ষার্থীদের নেতৃত্বে একটা ফ্যাসিস্ট দখলদার অবৈধ সরকারের উৎখাতের লক্ষ্যে রাজপথে নেমে রক্তাক্ত বিক্ষোভে অজস্র প্রাণ বিসর্জন দিচ্ছিল, তখন কুখ্যাত কাজী আনিস তার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে খুনি হাসিনা সরকারের নিপীড়নের প্রতি সমর্থন জানায় দেশে বিদেশে মিথ্যা প্রচারণা চালাচ্ছিল। সে উত্তাল দিনগুলোর চূড়ান্ত পর্বে বাংলাদেশ জুড়ে কিশোর তরুণ যুবকেরা যখন বুকে তাজা খুন ঢাইলা প্রতিরোধ করতেছিল, তখন 2024-এর 31শে জুলাই বিপুল অর্থ বিনিয়োগ কইরা মার্কিন পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নালে এই লুটেরা কাজী আনিস ভয়ঙ্কর খুনি হাসিনা এবং তার ফ্যাসিস্ট শাসনের সমর্থনে ইন্ডিয়ান লেখক সদানন্দ ধুমকে দিয়ে ওই দুঃশাসনের পক্ষে নিজের মন্তব্য জুড়ে দিয়ে একটা নিবন্ধ প্রকাশ করছিল। তার হাতে লেগে থাকা রক্তের চিহ্ন মুছে ফেলার মরিয়া প্রচেষ্টায় গণঅভ্যুত্থান পরবর্তী সময় সে তার বিতর্কিত সকল লেখা এবং পোস্টগুলো লুকায় ফেলার বা ডিলিট করার চেষ্টা করে। এই ক্রিমিনালকে চেনার জন্য সেই সমস্ত পোস্টের কিছু স্ক্রিনশট এখন দেখান এডিটর সাহেব। দেখেছেন? দেখেন, আরো দেখেন। চুরির টাকায় এই রাদওয়ান সিদ্দিক ববির তত্ত্বাবধানে ফ্যাসিস্টদের লুটের টাকায় তৈরি হয়েছিল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন, CRI। গণবিরোধী এই প্রতিষ্ঠানের পক্ষে নানান মিথ্যা বয়ান তৈরি এবং অপপ্রচারের কাজ করার জন্য হোয়াইট বোর্ড নামে একটা সাময়িকী প্রকাশিত হইতো। সেখানে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে এই কাজী আনিস আহমেদ। শুধু তাই না, ভয়াবহ দুঃসময় কুখ্যাত পাজি পরিবার তাদের রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে বর্বর পুলিশ লেলাই দেয়া পিটায় রক্তাক্ত করে আলোচ্য 2 শিক্ষার্থীকে জেলে পড়ছিল। মিডিয়া স্টাডিজ এবং জার্নালিজমের 8ম সেমিস্টারের শিক্ষার্থী রায়হান আতিক এবং সাদাত মাহমুদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে ওই বিশ্ববিদ্যালয় তখন জঘন্য দৃষ্টান্ত স্থাপন করছিল।